এবার আমেরিকাকে কড়া জবাব দিল ইরান সমর্থিত হুথিরা। মার্কিন রণতরীতে দফায় দফায় হামলা, ভয়ে কি যুক্তরাষ্ট্র? জাতিসংঘ মহাসচিবের ঢাকা সফর, রোহিঙ্গা ইস্যুতে আলোচনা। এটা কি আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর ইউনূসের কূটনৈতিক ক্যারিশমার বার্তা? রোজার দিনেও ইসরায়েলি হামলায় রক্তাক্ত ফিলিস্তিনের পশ্চিম তীর। মৃত্যু ছাড়া স্বাভাবিক রমজান মাস কবে পাবে তারা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে লোহিত সাগরে মার্কিন জাহাজে পাল্টা হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। মার্কিন রণতরী হ্যারি এস ট্রুম্যানে 24 ঘণ্টায় 2 দফা ড্রোন ও ক্রুজ মিসাইল হামলা চালায় ইরান সমর্থিত গোষ্ঠীটি। এতে জাহাজটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি হুথি বাহিনীর। যুক্তরাষ্ট্র অবশ্য হামলার তথ্যটি অস্বীকার করেছে। এদিকে হুথিদের লক্ষ্য করে মার্কিন হামলা অব্যাহত রয়েছে। এতে এখনো পর্যন্ত 53 জনের বেশি ইয়েমেনের মৃত্যু হয়েছে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রকে ছেড়ে কথা বলছে না ইরান সমর্থিত হুথি যোদ্ধারা। মার্কিনীদের বিমান হামলার জবাবে লোহিত সাগরে পাল্টা ক্রুজ মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে তারা। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের রণতরী হ্যারি এস ট্রুম্যান। ইয়েমেনের হুথি যোদ্ধারা বলেছে, যুক্তরাষ্ট্রের বিমান হামলা চলতে থাকলে তারাও পাল্টা হামলা অব্যাহত রাখবে। ইয়েমেনের যোদ্ধারা দ্বিতীয় দফায় লোহিত সাগরে মার্কিন রণতরীতে হামলা চালিয়েছে। এই হামলায় হুথি বাহিনী একাধিক ক্রুজ মিসাইল ও ড্রোন ব্যবহার করেছে। এসব হামলায় হুথিরা সফল হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাবে আমাদের বাহিনীর হামলা অব্যাহত থাকবে। হুথিদের সমর্থন দিয়ে সাহস যোগাচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে খামেনি বলেন, ইয়েমেনের বিজয় নিশ্চিত, আর এই বিজয়ের একমাত্র পথ প্রতিরোধ গড়ে তোলা। যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা মুসলিম দেশগুলোকে সমীহ করার অন্যতম কারণও মুসলিমরা হাল ছেড়ে দেয় না। হুথিরাও তাই প্রমাণ করেছে বলে মন্তব্য করেন ইরানের এই সর্বোচ্চ নেতা। হুথিদের হামলায় যুক্তরাষ্ট্রের জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি স্বীকার করেনি পেন্টাগন। তবে তারা হুথিদের হুঁশিয়ারি দিয়ে বলেছে, জাহাজে হামলা বন্ধ না করলে চলমান অভিযান অব্যাহত থাকবে। এর আগে সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হুথিদের উপর বিমান হামলা শুরু করে মার্কিন বাহিনী। এখন পর্যন্ত মার্কিন বাহিনীর হামলায় ইয়েমেনে প্রাণহানি হয়েছে নারী শিশুসহ অন্তত অর্ধশতাধিক, আহত ছাড়িয়েছে শতাধিক। তবে সাধারণ মানুষের মৃত্যু নিয়ে মন্তব্য করেনি পেন্টাগন। গাজায় ইসরায়েলি অবরোধ যতদিন থাকবে ততদিন লোহিত সাগরে ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে নৌ অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। আর এতেই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। হুথিদের ওপর হামলা বন্ধে অনুরোধ জানিয়েছে রাশিয়া, আর উভয় পক্ষকে সংঘাত বন্ধ করতে বলেছে জাতিসংঘ। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। 2024 সালে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান এবং নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যাত্রা শুরুর পর সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে। এতে বাংলাদেশ বিশ্বের অন্যতম মনোযোগের কেন্দ্র হয়ে উঠেছে। দারিদ্র দূরীকরণমূলক কাজের জন্য ডক্টর ইউনূস বিশ্বব্যাপী পরিচিত। তবে শুধু সমাজ কল্যাণ নয়, দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি সামলে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতায় ডক্টর ইউনূস দেখিয়ে চলছেন অসামান্য দৃঢ়তা ও দক্ষতা। বিস্তারিত মীর ফাজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। খালেদা জিয়াকে জিজ্ঞাসা করি, আসুন দেখে যান পদ্মা সেতু নির্মাণ হয়েছে কিনা। গত এক দশকে দুর্নীতি, দুঃশাসন, অনিয়ম আর অর্থনৈতিক অব্যবস্থাপনার কারণে দেশ যখন এক গভীর সংকটে নিমজ্জিত, তখনই এলো রক্তাক্ত 24। আবাবিল পাখির মতো রাজপথে নেমে এলো ছাত্র জনতা। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অবসান হলো এক স্বৈরশাসনের, গঠিত হলো অন্তর্বর্তীকালীন সরকার। দেশের ক্রান্তিলগ্নে সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নিয়েই পড়লেন নানা চ্যালেঞ্জের মুখে। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির এক ভিন্ন লড়াই, ফেলে যাওয়া স্বৈরশাসকের জঞ্জাল পরিষ্কারের লড়াই, সার্বভৌমত্বের লড়াই। অভ্যন্তরীণ পরিস্থিতি সামলে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতায় ডক্টর ইউনূস দেখিয়ে চলেছেন অসামান্য দৃঢ়তা ও দক্ষতা। দায়িত্ব গ্রহণের পরের মাসেই জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিয়ে চমক দেখান ডক্টর ইউনূস। মাত্র ৪ দিনের সে সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকসহ অন্তত ৪০টি অনুষ্ঠান করে বিশ্ববাসীর চোখের মণি হয়ে ওঠেন তিনি। তার নেওয়া সংস্কার উদ্যোগকে স্বাগত জানান বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানরা। এছাড়া ইউরোপিয়ান ইউনিয়নের ১৯ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকও ছিল গুরুত্বপূর্ণ, যেখানে ইউরোপের বিভিন্ন দেশের ভিসা সেন্টার
সেন্টার দিল্লির পরিবর্তে ঢাকা অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়। গত বছরের নভেম্বরে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে যোগদান করেন। অতীতে এ ধরনের সম্মেলনগুলোতে বাংলাদেশ শুধু অর্থ ও সাহায্য চেয়ে আসলেও এবারের চিত্র ছিল ভিন্ন। ডক্টর ইউনুসের ৩-০ বা ৩-০ তত্ত্ব নিয়ে সম্মেলন জুড়ে চলে ব্যাপক আলোচনা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, সেই প্রতিবেদনটি প্রকাশের ক্ষেত্রেও ডক্টর মোহাম্মদ ইউনুসের অনন্য অবদান ছিল। কারণ এত দ্রুত সময়ে এবং এত স্পষ্ট ভাষায় জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের সহিংসতা নিয়ে জাতিসংঘের মতো প্রতিষ্ঠানের প্রতিবেদন দেওয়া সত্যিই একটি বিরাট ব্যাপার। এই প্রতিবেদন জুলাই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন অনেকেই। তবে সেসব বদ্ধমূল ধারণাগুলোকে গুড়িয়ে দেন ডক্টর ইউনুস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে আস্থাভাজন, বিশ্বের সবচেয়ে ধনীদের একজন ইলন মাস্ক। তিনি এখন যুক্তরাষ্ট্রের দক্ষতা বিষয়ক মন্ত্রী। গত মাসে সেই ইলন মাস্কই ফোন করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে। প্রধান উপদেষ্টাও ইলন মাস্ককে বাংলাদেশে সাদরে আমন্ত্রণ জানান। আর এই ছোট উদাহরণই বলে দেয় বাংলাদেশের বদলে যাওয়া কূটনীতির কথা। বর্তমান সরকারের কূটনৈতিক সাফল্যের আরেকটি বড় উদাহরণ হল জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফর। তিনি ঘোষণা করেছেন আগামী বছর তিনি মিয়ানমারের রোহিঙ্গাদের ফেরত পাঠানোর পর সেখানে গিয়ে তাদের সঙ্গে ইফতার করবেন। এটি রোহিঙ্গা সমস্যার একটি উল্লেখযোগ্য অগ্রগতিও নির্দেশ করে। ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশের আন্তর্জাতিক কূটনৈতিক অগ্রযাত্রায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ভারত। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হওয়া, সংখ্যালঘু সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশকে উস্কানি ও ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ নিয়ে ভুয়া খবরের জেরে এখন উত্তেজনা বিরাজ করছে দুই দেশের সম্পর্কে। ফলে অন্তর্বর্তী সরকারের সাফল্য শেষ পর্যন্ত নির্ভর করবে ন্যায়সঙ্গত ও গণতান্ত্রিক বাংলাদেশের পথে আসা বাধাগুলো অতিক্রম করার ক্ষমতার উপর। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। একের পর এক প্রাণঘাতী হামলায় টালমাটাল হয়ে উঠেছে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ। ট্রেনে হামলা চালিয়ে যাত্রী হত্যা ও জিম্মি ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার একাধিক স্থানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে সীমান্তরক্ষী সহ অন্তত 12 জনকে হত্যা করেছে তারা। আহত অন্তত অর্ধশত। এরই মাঝে বোমা হামলার দায় স্বীকার করেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA। কয়েক দশক ধরে বেলুচিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করে স্বাধীন রাষ্ট্র গড়তে লড়াই চালিয়ে আসছে এই গোষ্ঠী। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্ট। নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে সাধারণ মানুষ কেউই রেহাই পাচ্ছে না বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA-র হাত থেকে। এই গোষ্ঠীর একের পর এক ভয়াবহ হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অশান্ত হয়ে উঠেছে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তান। ট্রেনে হামলা, যাত্রীদের হত্যা ও জিম্মি ঘটনার এক সপ্তাহ যেতে না যেতেই এবারে সীমান্তরক্ষীদের বহর ও যাত্রীবাহী বাসে বোমা হামলা চালিয়েছে BLA। চাঞ্চল্যকর এসব হামলায় ব্যাপক হুমকির মুখে পড়েছে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা। বেলুচ পুলিশ জানিয়েছে 16ই মার্চ নুশকি জেলায় সীমান্তরক্ষী বাহিনীর গাড়ি বহরের কাছে বোমা বিস্ফোরণে অন্তত 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় 40 জন। তবে এ ঘটনার দায় স্বীকার করে BLA দাবি করেছে হামলায় অন্তত 90 সীমান্তরক্ষীর মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে গাড়ি বহরে ওই বোমা হামলা আত্মঘাতী ছিল বলে মনে করা হচ্ছে। পুলিশের ধারণা আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে বহরে ঢুকে পড়ে। ঘটনাস্থলে পাওয়া আলামত তেমনটাই নির্দেশ করছে। কর্তৃপক্ষ জানায় বোমা হামলার পরপরই পার্শ্ববর্তী পাহাড়গুলোতে লুকিয়ে থাকা BLA যোদ্ধারা সীমান্তরক্ষীদের গাড়িবহর লক্ষ্য করে গুলিবর্ষণ করতে থাকে। তাদের সাথে ঘণ্টাখানেক ধরে গুলি বিনিময় হয় সীমান্তরক্ষীদের। পরে হামলাকারীরা পিছু হটে। একই দিনে বেলুচিস্তানের নুশকি দলবন্দিন মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের কাছে বোমা বিস্ফোরণে অন্তত 7 জনের মৃত্যু হয়। আহত হন অন্তত 35 জন। তাদের মাঝে অনেকের অবস্থা আশঙ্কাজনক। বেশ কয়েকজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়। এর আগে 11ই মার্চ একটি এক্সপ্রেস ট্রেনে হামলা চালায় BLA। রেল লাইন উড়িয়ে দিয়ে ট্রেনের 440 যাত্রীকে জিম্মি করে তারা। পরে ব্যাপক অভিযান চালিয়ে জিম্মিদের উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। অভিযানে 33 হামলাকারীর সবাই নিহত হয়। তবে তার আগে 21 জিম্মিকে হত্যা করে তারা। অভিযানে নিরাপত্তা বাহিনীর 4 সদস্যও নিহত হন।
একের পর এক নাটকীয় এসব হামলার জেরে নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে বেলুচ লিবারেশন আর্মি বিএলএ। তারা কারা এ নিয়ে বিশ্বব্যাপী দেখা দিয়েছে কৌতূহল। 1970-এর দশকের গোড়ার দিকেই বিএলএ সক্রিয় হয়ে ওঠে বলে ধারণা করা হয়, তবে পরবর্তী সময়ে তারা অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়ে। পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে একটি স্বাধীন বেলুচিস্তান রাষ্ট্র গড়ার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে 2000 সালে প্রতিষ্ঠিত হয় বিএলএ। 2006 সাল থেকে পাকিস্তান সরকার ও যুক্তরাষ্ট্র এই গোষ্ঠীকে নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার শুরু থেকেই অবহেলার শিকার বেলুচিস্তান। এর ফলে এই অঞ্চলের মানুষের মধ্যে জমা হয়ে আছে দীর্ঘদিনের ক্ষোভ। এখানে নানা সময়ে দেখা দিয়েছে বিদ্রোহ। স্বাধীন বেলুচিস্তানপন্থীদের অভিযোগ, পাকিস্তান সরকার বেলুচিস্তানের কয়লা, সোনা, তামা ও গ্যাসের মতো প্রাকৃতিক সম্পদ শোষণ করছে, কিন্তু স্থানীয়রা তার সুবিধা পাচ্ছে না। একই সাথে সরকারি চাকরি থেকে শুরু করে সব ক্ষেত্রেই তারা অবহেলিত। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে পাকিস্তান, আফগানিস্তান ও ইরানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বেলুচ জনগোষ্ঠীকে নিয়ে বেলুচিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছে বিএলএ। তাদের সক্রিয় যোদ্ধা 3000-এর মতো বলে ধারণা করা হয়। হিজল জোবায়ের, বাংলা ভিশন। রমজানের রাতে ফিলিস্তিনের নাবলুসে থাকার কথা ছিল উৎসবের আমেজ, আলো ঝলমলে রাস্তাঘাট, জমজমাট বাজার, কিন্তু এবার পুরো শহর আতঙ্কে কাঁপছে। ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে বদলে গেছে চিত্র। ইসরায়েলের দাবি তারা সন্ত্রাস দমন করছে, কিন্তু স্থানীয়রা বলছে তাদের অস্তিত্ব মুছে ফেলতেই চলছে এই আগ্রাসন। গাজা যুদ্ধবিরতি হলেও পশ্চিম তীরে রক্ত ঝরছেই, ব্যবসা বাণিজ্য ধ্বংস, রোজার আনন্দ ম্লান। এই ভয় আর অনিশ্চয়তার মাঝে পশ্চিম তীরের ফিলিস্তিনিরা আর কতদিন টিকে থাকবে? শান্তি আসবে তো? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরের শহর নাবলুস। রমজানের রাতগুলোতে উৎসব মুখর থাকত ফিলিস্তিনের এই অঞ্চল। চারদিক সেজে উঠত রং বেরঙের আলো আর ঝলমলে সাজসজ্জায়। গমগম করত পথঘাট, দোকানপাটে লেগে থাকত কেনাবেচার ভিড়। কিন্তু ইসরায়েলি সামরিক বাহিনীর চলমান অভিযানের কারণে আতঙ্কের মধ্যে কাটছে এবারের মাহে রমজান। নাবলুসে এমন নিরানন্দ রোজার মৌসুম আগে কখনো আসেনি। ইসরায়েলের বর্বর আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ফিলিস্তিনের গাজায় চলছে যুদ্ধবিরতি। আমেরিকার নাক গলানোর ফলে অবরুদ্ধ উপত্যকাটির ভবিষ্যৎ আছে তীব্র অনিশ্চয়তার মুখে। এর মধ্যে সন্ত্রাস দমনের অজুহাতে অধিকৃত পশ্চিম তীরে সাঁড়াশি অভিযান চালাচ্ছে নেতানিয়াহুর বাহিনী। এর ফলে এবারের রমজান হয়ে উঠেছে স্থানীয় মুসলমানদের জন্য ভয়ের মাস। নাবলুসের ব্যবসা বাণিজ্যেও লেগেছে জোর ধাক্কা। গাজায় যুদ্ধের কারণে এবছর রমজান উপলক্ষে কোনো সাজসজ্জা নেই। অতীতে আমাদের বাজার সাজানো হতো। এই এলাকা পুরোটাই আলো ও নানা রকম ডেকোরেশনে ভরা থাকতো। নাবলুসের অর্থনীতির জন্য বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। আগে আমাদের বাজারগুলো পরিপূর্ণ থাকতো মানুষের ভিড়ে। পরিবারের লোকজন আসতো, একসাথে বসতো, তখন অর্থনীতির অবস্থা আরো ভালো ছিল। এবারের রমজান মৌসুম খুব মন্দা যাচ্ছে। যুদ্ধের আগে রমজান মাসে আমরা বেচা কেনার প্রতিযোগিতা করতাম, ইসলামিক উদযাপন হতো, কিন্তু এই রমজানে এর কিছুই ঘটছে না। অবৈধভাবে ইসরায়েলের দখল করে নেয়া পশ্চিম তীরে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে নাবলুসের ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাটে ব্যাপক হারে হ্রাস পেয়েছে ক্রেতার সংখ্যা। পদে পদে ইসরায়েলি চেকপোস্ট, যখন তখন সামরিক বাহিনীর অভিযান ও দেশের রাজনৈতিক অবস্থার ধকল সামলাতে হিমশিম খাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। 2023-এর 7 অক্টোবর ইসরায়েলি আগ্রাসন শুরুর আগে আমাদের ব্যবসা ভালো ছিল। রমজানের মৌসুমে আমরা মাসের প্রথম থেকে শেষ দিন পর্যন্ত খুবই ব্যস্ত থাকতাম। ব্যবসা বাণিজ্য অনেক ভালো ছিল, কিন্তু এখন আর সেরকম নেই। সম্পূর্ণ বদলে গেছে রমজানের পরিস্থিতি। এবছর নাটকীয়ভাবে কমে গেছে রোজার আমেজ। অতীতে ব্যবসায়ীরা দোকান সাজাতো, রং বেরঙের আলো জ্বালাতো, কিন্তু যুদ্ধ ও ইসরায়েলি বাহিনীর চলমান অভিযানের মধ্যে সাজসজ্জা করার কথা তারা ভাবতেই পারছেন না। 2025 সালের জানুয়ারি থেকে দখলকৃত পশ্চিম তীরে স্বাধীনতাকামী গোষ্ঠী ও ইরান সমর্থিত যোদ্ধাদের উৎখাতে অভিযান চালাচ্ছে বলে দাবি ইসরায়েলের। একথা মানতে নারাজ ফিলিস্তিনিরা। বাড়িঘর ধ্বংস করে এই ভূখণ্ড থেকে স্থায়ীভাবে তাদের তাড়াতে চায় ইসরায়েল, এমনটাই বলছেন স্থানীয় বাসিন্দারা। আতঙ্কের এই মৌসুম কি শেষ হবে, নাকি দখলদারিত্বের ছায়ায় হারিয়ে যাবে নাবলুসের উৎসব মুখর রমজান? কেউ জানে না সে উত্তর। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।
রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলার মধ্যে যুদ্ধবিরতির চেষ্টায় অগ্রগতির খবর দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছে আগামীকাল মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনা করবেন তিনি। জানিয়েছেন কথা হবে ভূমি, বিদ্যুৎ কেন্দ্র আর সম্পদ ভাগাভাগির বিষয়ে। স্থানীয় সময় রবিবার রাতে ফ্লোরিডা থেকে ওয়াশিংটন ডিসিতে ফিরে অ্যান্ড্রুজ বিমান ঘাঁটিতে অবতরণ করে হোয়াইট হাউসে ফিরে যান ট্রাম্প। এর আগে বিমানের ভেতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্দেশ্যে আগামী সপ্তাহে অনেক কাজ করতে হবে। ট্রাম্প আরও জানিয়েছেন মঙ্গলবার পুতিনের সাথে আলোচনায় যুদ্ধ বন্ধের গ্রহণযোগ্য পথ খোঁজার চেষ্টা করবেন। এতে যুদ্ধ বন্ধ হতে পারে, আবার নাও হতে পারে, তবে মধ্যস্থতা আলোচনায় যুদ্ধ বন্ধের ভালো সুযোগ তৈরি হয়েছে। পুতিনের সাথে এবারের আলোচনা অন্যান্য বারের তুলনায় আলাদা হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প। এ পর্যন্ত ট্রাম্প পুতিন 5 বার মুখোমুখি হলেও সবচেয়ে আলোচিত বৈঠকটি হয় 2018 সালের 16 জুলাই ফিনল্যান্ডে। সে সময় 2 ঘন্টারও বেশি সময় বৈঠক করেন তারা। গত মাসে ট্রাম্পের সাথে উত্তেজনক বৈঠকের পর হোয়াইট হাউস থেকে বের হয়ে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরপর সৌদি আরবে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত 30 দিনের যুদ্ধবিরতিতে ইউক্রেন রাজি হলেও রাশিয়া এ বিষয়ে অবস্থান স্পষ্ট করেনি। আদালতের নির্দেশ অমান্য করে ভেনেজুয়েলা সহ বিভিন্ন দেশের 261 জন অবৈধ অভিবাসীকে হাত করার শিকল পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো হয়েছে এল সালভাদোরে। এক্ষেত্রে যুদ্ধকালীন আইন প্রয়োগের ব্যাপক সমালোচনা হলো পক্ষে সাফাই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রত্যর্পণ ঠেকাতে আদালত নির্দেশ দিলেও এক্ষেত্রে পুরনো যুদ্ধকালীন আইনের আশ্রয় নেয় ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের দাবি আটককৃতদের মধ্যে ভেনেজুয়েলার ট্রেন ডি আরাগুয়ার সন্ত্রাসী গ্যাংয়ের সদস্য রয়েছেন 238 জন, আর 23 জন আন্তর্জাতিক গ্যাং MS-13 এর সদস্য। তাদের মাথা মুন্ডন করে ঘাড় ধরে বিমানে ওঠানো হয়। ভেনেজুয়েলার পরিবর্তে এল সালভাদোরের কারাগারে 1 বছর তাদের রাখা হবে। 300 গ্যাং সদস্যকে বন্দী রাখার বিনিময়ে এল সালভাদোরকে $60 লাখ দেবে যুক্তরাষ্ট্র। নিজ দেশে 2 শতাধিক নাগরিকের বিরুদ্ধে তোলা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ নাকচ করে বিবৃতি দিয়েছে ভেনেজুয়েলা। বলা হয়েছে এর মাধ্যমে নাৎসি বন্দী শিবিরের ভয়াবহ স্মৃতি উস্কে দিচ্ছেন ট্রাম্প। নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের আইনজীবীদের সংগঠন ACLU। সমালোচনা নাকচ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যাদের পাঠানো হয়েছে তারা অপহরণ, চাঁদাবাজি আর অর্থের বিনিময়ে খুনের সাথে জড়িত। বাইডেন প্রশাসন এই বাজে লোকগুলোকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেয়ায় বাধ্য হয়ে যুদ্ধকালীন আইন প্রয়োগ করতে হয়েছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। রমজান শুধু একটি নির্দিষ্ট সময়ে পানাহার থেকে বিরত থাকার মাস নয়, এটি সংস্কৃতি, ঐতিহ্য ও ভ্রাতৃত্বের অনন্য এক দৃষ্টান্ত। পবিত্র এই মাসকে কেন্দ্র করে বিশ্বের দেশে দেশে গড়ে উঠেছে বৈচিত্র্যময় আয়োজন। প্রতিটি অঞ্চলে মাহে রমজান পালনে দেখা যায় নিজস্ব রীতিনীতির ছাপ। এ নিয়ে ধারাবাহিক আয়োজন দেশে দেশে রমজান। এবারের পর্বে মিশর নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাফিজুল ইসলাম। ইতিহাসখ্যাত নীলনদ, তুর পাহাড় আর পিরামিডের দেশ মিশর। অসংখ্য নবী রাসূল, অলি আউলিয়া, বিশ্বের বড় বড় নন্দিত কারি ও আলেম ওলামা জন্ম নিয়েছেন এখানে। ফিরআউনের স্মৃতি বিজড়িত মিশরে পবিত্র মাহে রমজান আসে আনন্দ আর উৎসবের উপলক্ষ হয়ে। রমজানে মিশরীয়রা তৈরি করেন হরেক রকম খাবার। ইফতারে তাদের প্রিয় পানীয় হল তামারুল হিন্দ, ওরুকসুস ও সুবিয়া। কখনো সাথে থাকে ফলের ককটেল খোসাফ। মাগরিবের নামাজ আদায় শেষে শুরু হয় খাবারের মূল পর্ব। দস্তরখানে প্রধান ইফতার আইটেমে থাকে মাহসি মালকাইয়া, বামিয়া মা আলামহা, ফেরাখ মা মারা। মিশরীয় আটার রুটি, এইস ভেলাদি, তাজা ফল ও পুদিনা পাতার চা থাকে নিয়মিত আয়োজনে। কোথাও কোথাও রয়েছে খাবোস রমজান নামের দেখতে চাঁদের মতো এক ধরনের রুটির প্রচলন। মাংস দিয়ে তৈরি রোকাক নামের মচমচে ভাজা খাবার মিশরীয়দের কাছে বেশ প্রিয়। সারা দেশ জুড়ে ইফতারে দেখা যায় কেক জাতীয় খাবার কোনাফা ও কাতায়েফের। সেহরিতে খাওয়া হয় সাধারণ খাবার রুটি, মাংস, ফল। সঙ্গে থাকে জাবাদি নামের টক দই। বাংলাদেশে মসজিদে মসজিদে সাইরেন বাজিয়ে জানানো হয় সেহরি ও ইফতারের সময়। আর মিশরে প্রাচীন ঐতিহ্য মেনে কামানের গোলার শব্দে শুরু করা হয় সেহরি ও ইফতার। পবিত্র কোরআন নাজিল হয়েছে আরবের হিজাজে, আর উত্তম রূপে কোরআন তেলাওয়াত হয়েছে আফ্রিকার দেশ মিশরে। পুরো রমজান জুড়ে দেশটির মসজিদ ও ঘরবাড়ি থেকে শোনা যায় কোরআন তেলাওয়াতের সুমধুর সুর। রমজানে সিয়াম সাধনার জন্য এখানে কমানো হয় কর্মঘণ্টা। ধনী গরিব, মুসলিম খ্রিস্টান প্রত্যেকেই একত্রিত হন ইফতারের টেবিলে। রোজার পবিত্রতার প্রতি সম্মান দেখিয়ে সারা দিন উপবাসে থাকেন বিধর্মীদের অনেকেই।
সভ্যতার অন্যতম আতুরঘর ফারাওদের দেশ মিশর। ভূমধ্যসাগরের পূর্ব পশ্চিম উপকূলে অবস্থিত সুপ্রাচীন সভ্যতার এই দেশটিকে বলা হয় নীল নদের দান। পবিত্র মাহে রমজানে মহান আল্লাহর নৈকট্য লাভের চেষ্টাই হয়ে ওঠে মিশরীয় মুসলমানদের প্রধান লক্ষ্য। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। সিরিয়ার দামেস্কের বুকে দাঁড়িয়ে আছে উমাইয়া মসজিদ। ইসলামিক বিশ্বাস মতে কিয়ামতের আগে এই মসজিদেই পৃথিবীতে ফিরবেন নবী ঈসা আলাইহিস সালাম। তাই মসজিদটি শুধু একটি প্রার্থনালয় নয়, বরং ইসলামী ইতিহাসের একটি অনন্য নিদর্শন। প্রাচীন স্থাপত্য, ঐতিহ্য আর ইতিহাসের সম্মিলনে গড়ে ওঠা এই মসজিদ কিভাবে সময়ের স্রোতে আজও ইসলামের এক গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে আছে, তাই জানবো দেশে দেশে মসজিদের আজকের পর্বে। উমাইয়া মসজিদ, যা দামেস্ক মসজিদ নামেও পরিচিত, বিশ্বের প্রাচীনতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামিক স্থাপনাগুলোর একটি। এটি সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত এবং ইসলামের ইতিহাস ও ঐতিহ্যের এক অমূল্য নিদর্শন হিসেবে বিবেচিত। বিশ্বাস করা হয় যে কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম এই মসজিদেই ফিরে আসবেন। উমাইয়া মসজিদের স্থাপত্যশৈলী অত্যন্ত মনোমুগ্ধকর। উমাইয়া খিলাফা আল ওয়ালিদ ইবনে আব্দুল মালিক 706 থেকে 715 খ্রিস্টাব্দের মধ্যে এটি নির্মাণ করেন। মসজিদের প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে 3টি উঁচু মিনার, বিশাল উঠান ও সমৃদ্ধ ইসলামিক কারুকাজ উল্লেখযোগ্য। বিশেষত দক্ষিণ পূর্ব কোণের সাদা মিনারটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বহু ইসলামিক বর্ণনায় উল্লেখ রয়েছে নবী হযরত ঈসা আলাইহিস সালাম এই মিনারের সামনেই দুনিয়ায় প্রত্যাবর্তন করবেন। এই মিনারটি পরিচিত মিনারাত আল আইসা বা ঈসার মিনার নামে। উমাইয়া মসজিদের ভেতরের স্থাপত্য অপূর্ব। এর দেয়াল ও ছাদে রয়েছে মোজাইক ও ক্যালিগ্রাফির অপূর্ব সংমিশ্রণ, যা ইসলামের সোনালী যুগের স্থাপত্যের অনন্য উদাহরণ। মসজিদের ভেতরে নবী ইয়াহিয়া আলাইহিস সালামের কবরও রয়েছে, যা মুসলমান ও খ্রিস্টান উভয়ের জন্যই পবিত্র স্থান হিসেবে গণ্য হয়। ইতিহাসের ধারাবাহিকতায় এই মসজিদ বিভিন্ন যুদ্ধ, ভূমিকম্প ও সংস্কার কাজের মধ্য দিয়ে পরিবর্তিত হয়েছে। ক্রুসেডরা দামেস্ক দখলের চেষ্টা করলেও এই মসজিদ ইসলামী সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক হিসেবে টিকে আছে। সময়ের পরিক্রমায় এটি মুসলিম জগতের আধ্যাত্মিক, ধর্মীয় ও ঐতিহাসিকভাবে এক বিশাল মর্যাদার স্থান দখল করে আছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু হাদিস মতে কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে পরাজিত করতে পৃথিবীতে ফিরে আসবেন এবং তিনি দামেস্কের এই উমাইয়া মসজিদের সাদা মিনার থেকে অবতরণ করবেন। এই বিশ্বাসের কারণে মসজিদটি শুধু সিরিয়ায় নয়, পুরো মুসলিম বিশ্বের জন্য এক গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতীক হয়ে দাঁড়িয়েছে। উমাইয়া মসজিদ শুধুমাত্র এক ঐতিহাসিক নিদর্শন নয়, এটি ইসলামের অতীত, বর্তমান ও ভবিষ্যতের এক চিত্র। এর প্রতিটি ইট, প্রতিটি খোদাই আর প্রতিটি স্তম্ভ ইসলামের সোনালী দিনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই মসজিদ শুধু এক প্রার্থনার স্থান নয়, এটি ইসলামের গৌরবময় ঐতিহ্যের এক জীবন্ত প্রতিফলন। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। দর্শক, এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।